জনগণের রাজনীতি নাকি রাজনীতির জনগণ, রাজনীতির আয়নায় কতটা প্রতিফলন জনগণের, তাদের অবস্থান কোথায়, সেই হিসেবটি বুঝতে যমুনা টেলিভিশনের রাজনীতির এই আয়োজনে পুরো সময় আপনাদের সাথে আছি আমি রোকসানা আঞ্জুমান নিকোল। দর্শক, আজকের রাজনীতিতে আমাদের সঙ্গে আছেন নেট্রো নিউজের এডিটর ইন চিফ তাসনিম খলিল, সাথে আছেন রাজনৈতিক বিশ্লেষক ডাক্তার জাহিদুর রহমান, আছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর। গাজীপুরে প্রকাশ্যে সাংবাদিক হত্যার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, আমরা জাতি হিসেবে খুব অসহিষ্ণু হয়ে গেছি, যাদের মধ্যে কোনো ধৈর্য নেই। আগে সমাজে কোনো আপত্তিকর ঘটনা ঘটলে প্রতিহত করার জন্য সবাই ঝাঁপিয়ে পড়তো, কিন্তু আজকাল এসব ঘটনা দেখা যায় না, সবাই ভিডিও করার জন্য ব্যস্ত থাকে। জাতি হিসেবে যখন অসহিষ্ণুতা বেড়ে যায় তখন তো আইন শৃঙ্খলা বাহিনী, বিশেষ করে সরকারের আরও সিরিয়াস হওয়া দরকার। ৩৬৭ দিনে সরকার কি সেটা করেছে? অতটা সিরিয়াস হতে পেরেছে? ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। যে ঘটনাটার কথা বললেন এটা অত্যন্ত দুঃখজনক একটা ঘটনা, কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা যা বলেছেন উনি যে খুব একটা ভুল বলেছেন তাও আমি মনে করি না, কারণ আসলেই তো কালচারটা এখন এরকম দাঁড়িয়েছে, কোনো কিছু দেখলে আমরা আগে ফোনটা বের করি রাদার দেন হেল্প করার জন্য। সরকার এক বছরে আইন শৃঙ্খলা বাহিনী কতদূর ঠিক করেছে এই কথা যদি জিজ্ঞেস করেন, আমি অবশ্যই 100তে 100 নম্বর দিব না, প্রধান উপদেষ্টাও সেটা দিব না। কিন্তু আমরা এই সরকার যেই আইন শৃঙ্খলা বাহিনীটা ইনহেরিট করেছেন সেখান থেকে যদি তাকান তাহলে আমার কাছে মনে হয় যে বেশ কিছু উন্নতি হয়েছে, সামনে আরও উন্নতি হবে এবং সেদিকেই সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে ৩৬৭ দিন পরও যে চেষ্টা চালিয়ে যাচ্ছে সেটাও নিশ্চয়ই কারো কাছে আশাব্যঞ্জক, কারো কাছে হতাশার। আইন শৃঙ্খলা বাহিনীর হারানো অস্ত্রের সন্ধান দিতে পারলেও পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অপূর্ব জাহাঙ্গীর। আপনাকে এই প্রশ্ন, কিন্তু কত টাকা দেওয়া হবে সেটা জানাননি, বলেছেন আলোচনা করে দ্রুত মিডিয়াকে জানাবেন তিনি। আচ্ছা, যদি পুরস্কারের অর্থের চেয়ে ওই অস্ত্র দিয়ে মানে এর চেয়ে বেশি অর্থ উপার্জন করা যায় অবৈধভাবে, নিশ্চয়ই সেটা কেন সেই অস্ত্র ফেরত দেওয়া হবে, বা কেন সেই অস্ত্রের খবর আসলে কেউ কাউকে দেবে? এক বছরেও কেন এসব অস্ত্র উদ্ধার করা যায়নি? পুরস্কারের কথা আরও আগে কেন ঘোষণা করা হয়নি? উদ্ধার করা যায়নি সেটা আমি বলবো না, অনেক জায়গায় অনেক ধরনের অভিযান হয়েছে যেখান থেকে অনেক কিছু এসছে, এখন আরও জোরদার করে অভিযানটা চালানো হচ্ছে যাতে এই ধরনের অস্ত্র উদ্ধার করা যায়। আমাদের যেই রিপোর্টটা আপনি রেফার করছেন, আজকে ডেইলি স্টারে যে রিপোর্টটা দিয়েছে, আমার কাছে মনে হয় এখানে তো যথেষ্ট পরিমাণ এভিডেন্স আছে যে লাস্ট 15 বছর আওয়ামী লীগ সরকার পুলিশকে কিভাবে অস্ত্র দিয়ে আপনার কোট আনকোট বা এম্পাওয়ার করেছে। আমি কোনো কিছু না আমি রেফার করছি আর কি, যে আজকে যেহেতু পত্রিকা আসছে এটা থেকে আমি ধরলাম যে আপনি প্রশ্নটা করছেন। আমার কথা হচ্ছে যে এখানে এই যে ব্যবস্থাটা, এখান থেকে এখন কিভাবে আমরা ব্যাক করব, পুলিশকে কিভাবে কি ধরনের ট্রেনিং দিলে পুলিশ হচ্ছে এখন বাংলাদেশের জনগণের পুলিশ হয়ে উঠবে রাদার দেন একটা পার্টির বা একটা ক্ষমতার চক্রে, সেটা এখন দেখার বিষয়। আমার কথা হচ্ছে যে এখানে স্বরাষ্ট্র উপদেষ্টা যে কথাটা বলেছেন পুরস্কারের কথা, পুরস্কার দিলে কতদূর কি হবে সেটা হয়তো ওনারা আরও ভালো জানবে, কিন্তু আমার কথা হচ্ছে যে এই অস্ত্রগুলো আমাদেরকে ফেরত দিতে হবে কিন্তু বাংলাদেশের দেশের স্বার্থে। মানে এটার জন্য বলছি যে এই এখনকার যা পরিস্থিতি, ধরেন এখানে কিন্তু শুধু সরকার একা অ্যাক্ট করলে হবে না, এখানে জনগণদের অ্যাক্ট করতে হবে, এখানে পলিটিক্যাল পার্টিদেরও অ্যাক্ট করতে হবে। সো আমি মনে হয় সেই গুডউইলটা থেকেই জনগণ এই অস্ত্র ফেরত দিবে, আমি সেটাই মনে করতে চাই। গুডউইল থেকে জনগণ অস্ত্র ফেরত দিবে। তাসিম খলিল, সরকার বিশ্বাস করে গুডউইল থেকে হয়তো জনগণ অস্ত্র ফেরত দেবে। গাজীপুরে প্রকাশ্যে যে সাংবাদিক হত্যার ঘটনা, সেটাতে স্বরাষ্ট্র উপদেষ্টা দুঃখ প্রকাশ করেছেন এবং বলেছেন যে সবাই অসহিষ্ণু হয়ে উঠেছে। এই অসহিষ্ণু যারা হয়ে উঠেছে তাদেরকে সহিষ্ণু করতে বা তাদের অসহিষ্ণুতা ট্যাকেল দিতে সরকার ৩৬৭ দিনে সরকারের আগ্রহ, দক্ষতা, ইচ্ছা কতখানি দেখলেন? একেবারেই দেখছি না। প্রথম কথা হলো যে স্বরাষ্ট্র উপদেষ্টা যে ধরনের দার্শনিক কমেন্ট করছেন আমরা স্বাগত জানাই, কিন্তু আমরা এটাতে হ্যাপি হতে পারছি না।
আমি মনে করি যে স্বরাষ্ট্র উপদেষ্টার যে রেকর্ড আমরা দেখছি সেখানে অন্তত তার পদত্যাগ করা উচিত ছিল, অথবা তার পোর্টফোলিও চেঞ্জ করে দেওয়া উচিত ছিল। কারণ আমরা এর আগে দেখেছিলাম যে প্রথমে যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন সাখাওয়াত সাহেব সম্ভবত একেবারে ফ্লিমজিয়েস্ট একটা গ্রাউন্ডে কিন্তু তার পোর্টফোলিও চেঞ্জ করে দেওয়া হয়, এবং বর্তমান যে স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন ওনার আন্ডারে কিন্তু একটার পর একটা আমরা ব্যর্থতা দেখছি, যে আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনোভাবেই কিন্তু উন্নতি হচ্ছে না। এবং এটার ট্যাকেল করতে গিয়ে মানে কী ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে বা একেবারে মানে সলিড কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে কিনা এটা কিন্তু আমরা জানি না। আমি আপনাকে একটা স্ট্যাটিস্টিক্স বলি, বাংলাদেশ হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির একটা স্ট্যাটিস্টিক্স, সেটা হলো যে গত এক বছরে মানে মে মাস পর্যন্ত, এক বছরের কম সময়েও 512 জন ওয়েমেন অ্যান্ড গার্লস মানে নারী এবং কন্যা শিশুদের উপর যৌন নির্যাতনের, যৌন নিপীড়নের ঘটনা ঘটেছে। এর মধ্যে 240 জন রেপড হয়েছেন, মানে বলতে গেলে প্রতিদিন একটা করে রেপের ঘটনা ঘটেছে। এর পরেও স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে কোনো ধরনের পদক্ষেপ কিন্তু আমরা সরকারের পক্ষ থেকে দেখিনি। মাননীয় উপপ্রেস সচিব মহোদয় যেটা বললেন যে জনগণের গুডউইলের উপরে তারা অনেকটা নির্ভরশীল, আমরা এটাকে স্বাগত জানাই, কিন্তু সরকারের পক্ষ থেকে তো এক ধরনের সিরিয়াসনেস দেখাতে হবে। মানে অ্যাপার্ট ফ্রম এই যে কে অসহিষ্ণু হয়ে গেল আর কে হলো না, আর মাঝে মাঝে আমি দেখি যে ওনার বিভিন্ন স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের বিভিন্ন ভাইরাল ভিডিও আসে যে উনি বিভিন্ন জায়গায় যাচ্ছেন, একটা ছেলেকে 10 টাকা দিতে যাচ্ছেন, এই ধরনের ভাইরাল ভিডিও আমরা দেখি। কিন্তু এর বাইরে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টার কাছ থেকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমরা কোনো ধরনের সলিড কোনো পদক্ষেপ আমরা দেখিনি। এবং আমি অত্যন্ত দুঃখিত যে এই ধরনের ইনঅ্যাক্টিভ একটা স্বরাষ্ট্রমন্ত্রী যখন আমরা, একটা স্বরাষ্ট্র উপদেষ্টা আমরা যখন দেখব, জনগণের দিক থেকে কিন্তু আমাদের গুডউইল আশাটা আমি মনে করি যে একটু মনে হয় বেশি চাওয়া হয়েছে। জি, ডাক্তার জাহিদুর রহমান, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আইন শৃঙ্খলা ঠিক রাখা বড় চ্যালেঞ্জ হবে বলে মনে করেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। তবে এটাও বলেছেন পরিস্থিতি ধীরে ধীরে ভালো হচ্ছে, নির্বাচনের আগে আগে হয়তো আরও ভালো হবে, এইরকম প্রত্যাশাও তিনি ব্যক্ত করেছেন। স্বরাষ্ট্র উপদেষ্টা অন্যদিকে বলেছেন নির্বাচন সুষ্ঠু শান্তিপূর্ণ হওয়া আইন শৃঙ্খলা বাহিনীর চেয়ে বেশি নির্ভর করে অংশগ্রহণকারীদের উপর। 2026-এর ফেব্রুয়ারি নির্বাচনটা কেমন হতে যাচ্ছে, লক্ষণ কেমন দেখেন? হ্যাঁ, ধন্যবাদ। স্বরাষ্ট্র উপদেষ্টার কথা যেহেতু আসলো, আমরা ছোটবেলায় একটা জোক পড়েছিলাম এরকম, এক খারাপ স্টুডেন্ট, সে অঙ্কে ধরুন 25 পেয়েছে, ইংরেজিতে পেয়েছে 15। তো বাবা জিজ্ঞেস করছে তুই ইংরেজিতে 15 পেলি কেন? সে বলছে যে অঙ্কে ভালো, সে ইংরেজিতে একটু দুর্বল হয়। তো আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা কি কৃষিতে ভালো? উনি কিন্তু কৃষিমন্ত্রীও। আমরা এই আলাপ অনেক সময় করি না, এত বড় একটা মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয় চালানোর জন্য একজন মন্ত্রী আলাদাভাবে লাগে। উনি স্বরাষ্ট্র, উনি কি কৃষির কারণে স্বরাষ্ট্র পাচ্ছেন না? তাহলে ওনাকে কৃষিতে দেওয়া হোক। বা কৃষিতে কি আমাদের বিরাট বিপ্লব হয়ে গেল যে উনি স্বরাষ্ট্র দেখতে পাচ্ছেন না? আমি একটা জায়গা খুব স্পষ্টভাবে বলতে চাই, এবং আমি ওনার বক্তব্যের মধ্যে এক ধরনের আওয়ামী ঢং পাচ্ছি। আম সরি এভাবে বলার জন্য, আমরা এটাকে আওয়ামী লীগের সরকার হয়ে গেছে বলছি না, কিন্তু ওনার বক্তব্য আওয়ামী লীগের মতো। এই যে নসিহত করছেন, তাসনিম খুবই ইফেমেস্টিকলি বলছেন যে দার্শনিক বক্তব্য। আমার কাছে মনে হয়, এবার খোলাখুলি যদি বলি, সে সময় আওয়ামী লীগের সময় ছিল, আওয়ামী লীগের এই জননিরাপত্তা, আইন শৃঙ্খলা নিয়ে যখন কথা হতো, আওয়ামী লীগের নেতারা এসে একই ধরনের কথা বলতো, আমাদের সমাজ খারাপ হয়ে গেছে, আমরা কেন এরকম করছি। আমি একদম অন রেকর্ড বলছি, ভাই আপনি গিয়ে মানে মসজিদে গিয়ে ওয়াজ করেন। এটা ওয়াজ, এটা একটা ধর্মগুরু এই আহ্বান জানাতে পারে, একজন ধর্মগুরু আমাদেরকে এই মোটিভেশন দেওয়ার চেষ্টা করতে পারে। যেই সরকারকে আমরা পুষি, আমি আবারও বলছি, এই সরকারকে আমরা পুষি, ওনার বেতন ভাতা, এখানে যে উপপ্রেস সচিব আছেন তিনিও ইনফ্যাক্ট এই সরকারের অংশ। এখন আমরা জনগণের টাকায় তাদেরকে আমরা পুষি। সো আমরা সার্ভিস চাই, খুব সোজাসাপটা কথা। এবং যেটা সর্বোচ্চ মানুষটার প্রতি, ইভেন প্রধান উপদেষ্টাকে আমরা যদি বলতে চাই, আমি যদি দেখতাম উনি কিছু পরিবর্তন করার চেষ্টা করছেন, চেঞ্জ করে দেয়া, অন্য একজনকে এখানে আনার চেষ্টা করা বা বাইরে থেকে আর কাউকে নেওয়ার চেষ্টা করা, কিছু একটা সফল না হোক, কিন্তু তাতে বোঝা যেত যে সরকার এটাকে কনসিডারেশনে নিচ্ছেন। যখনই সমাজের উপরে দায়িত্ব, মানে এই ধরনের করলে সবার উপরে দায়িত্ব চাপিয়ে দেওয়ার চেষ্টা, এগুলো সব আমাদের কালেকটিভ ফেইলিয়ার। আওয়ামী লীগের সময় কিন্তু আমরা এই ন্যারেটিভ দেখেছি আওয়ামী লীগের বাইরের লোকজনের মধ্যেও, সেটা খুব খারাপ চর্চা, এটাই ব্যর্থতা বোঝায়। এবং একই কথা নির্বাচনের ক্ষেত্রে উনি সেই চেষ্টাটা করছেন। আমি বলছি না যে দলের কোনো দায়িত্ব নেই, কিন্তু আমি আবারও বলছি সরকার কোনোদিন এই সদিচ্ছার উপরে ডিপেন্ড করা উচিত না যে চোর চুরি করবে না। স্বরাষ্ট্র উপদেষ্টা রেডি থাকতে হবে, চোর চুরি করতে পারে, তার জন্য প্রয়োজনে মেজার্স তিনি নেবেন, হয়ে গেলে নেবেন। একইভাবে আমি বললাম যে দলগুলো সব হাঙ্গামা করবে, ও চুরি করে ভোট জিতে নিতে চাইবে,
এবং উনি যদি মনে করেন ওনার পুলিশ ওই পরিমাণ প্রস্তুত না, উনি বদনামের ভাগ নেবেন কেন? আমি তার জায়গায় হলে মনে করতাম এই বদনামের ভাগ আমি নেব না, আমি কেন এই বদনামের মধ্যে থাকবো, আমি রিজাইন করি, অন্তত স্বরাষ্ট্র থেকে রিজাইন করে, সো দ্যাট সরকার কিছু একটা করতে পারে। জি, অন্তর্বর্তী সরকারের 8 জন উপদেষ্টা সীমাহীন দুর্নীতির প্রমাণ নিজের কাছে রয়েছে বলে দাবি করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার একান্ত সচিব ABM আব্দুস সাত্তার। তিনি বলেছেন, এই উপদেষ্টাদের সঙ্গে যোগাযোগ ছাড়া গুরুত্বপূর্ণ পদে নিয়োগ হয় না, বদলিও হয় না। আমি খুবই হতাশ, আমলাদের চরিত্র না হয় খারাপ হয়ে গেছে, কিন্তু জুলাই আন্দোলনের রক্তের উপর দিয়ে চেয়ারে বসা অন্তত 8 জন উপদেষ্টা সীমাহীন দুর্নীতির তথ্য প্রমাণ দিতে পারবো। গোয়েন্দা সংস্থার কাছে 8 উপদেষ্টা দুর্নীতির প্রমাণ রয়েছে, কিন্তু কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তিনি উপদেষ্টাদের নাম বলেননি। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, কয়েকটি পত্রিকায় সাবেক সচিব ABM আব্দুস সাত্তারের বরাত দিয়ে 8 উপদেষ্টা নিয়ে বক্তব্যের বিষয়ে বিএনপির কোনো সম্পর্ক নেই। দলের পক্ষে দেওয়া বিবৃতিতে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমি বলতে চাই হুইচ ইজ নট আওয়ার্স, এটার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। আমরা প্রধান উপদেষ্টা সহ এই অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টাকে অত্যন্ত সম্মান করি এবং তাদের উপরে আস্থা, তাদের ইন্টিগ্রিটির উপর আমরা আস্থা রাখি। অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেছেন, অন্তর্বর্তী সরকার দেশের অবস্থা আরও খারাপ করে ফেলেছে। তিনি আরও বলেন, দেশের অবস্থা হাসিনা 12টা বাজিয়েছে, এ সরকার 24টা বাজায় দিছে। সরকারের স্বচ্ছতা নিয়ে বিএনপির অবস্থান গোলমেলে মনে হয় কিনা? মানে 8 উপদেষ্টা দুর্নীতির প্রমাণ থাকার কথা একজন বলছেন যে তার হাতে আছে, আরেকজন শীর্ষ নেতা বলছেন এই সরকার দেশের 24টা বাজিয়েছে, আবার মহাসচিব বিবৃতি দিয়ে বলছেন যে আসলে খুবই সম্মান করেন এই সরকারের উপদেষ্টাকে। মানে আসলে বিএনপির এই সরকার সম্পর্কে কি মনোভাব সেটা বিএনপি স্পষ্টভাবে বলতে পারবে নিশ্চয়ই, কিন্তু রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আপনি কি মনে করেন? আমি আসলে ঠিক জানি না। মানে ধরুন জনাব সাত্তার যেটা বলেছেন, তিনি বিএনপির কোনো দায়িত্বশীল পদে নেই, এটাকে দলের মানে বক্তব্য হিসাবে না ধরাই উচিত হবে। তবে তিনি খুব ইররেসপন্সিবল মানুষ নন, তিনি গুরুত্বপূর্ণ মানুষ। তার কাছে যদি এই তথ্য থাকে, আসলে এই তথ্যটা অন্তত পক্ষে সরকারের গুরুত্বপূর্ণ জায়গায় বা দুদক আছে সেখানে তার জানানো উচিত সত্যিকার অর্থেই। উনি কয়েকজন বললে একটা কথা ছিল, অনেক স্পেসিফিক একটা সংখ্যা বলেছেন, 8 মানে এটা খুব স্পেসিফিক ব্যাপার, ওনার কাছে থেকে থাকতে পারে। যদি আমার সরকার সম্পর্কে আমারও পারসেপশন এরকম না। এই সরকারকে আমরা নানান সমালোচনা করছি, এই সরকার এটা পারে নাই, ওটা করে নাই, নানান কিছু বলেছি, স্বরাষ্ট্র উপদেষ্টারা সমালোচনা করেছি, কিন্তু আমরা কেউ এটা বলছি না যে এই স্বরাষ্ট্র উপদেষ্টা, কাগজে কলমে বলছি যে উনি দুর্নীতির কারণে ব্যবস্থা নিতে পারেন না, উনি খারাপ লোককে পদায়ন করেছেন, আমরা কখনো এটা বলি না। এটা জেনারেলি না, 2-1 থাকতেও পারেন, আমরা জানি না, সেটার দিকে কথা বলছি না। তো একজনের কথা আমি পাবলিকলি বলি, যার এপিএস বিরাট দুর্নীতির দায়ে দুদকে আছে, সেই এপিএস এর দুদকে যেতে হয়, কিন্তু সেই উপদেষ্টা এপিএস এর সাথে কানেক্টেড, এবং এপিএস কেন এম্পাওয়ার্ড হয় এগুলো তো আমরা জানি। সেই উপদেষ্টাকে নিয়ে আমরা অন্তত কথা বলছি না বা দুদক যাচ্ছে না। আচ্ছা, দ্বিতীয় কথাটা হচ্ছে জনাব মির্জা আব্বাস যেটা বললেন, আমি এটাকে খুব স্ট্রংলি ডিনাউন্স করি। উনি আগেও একই ধরনের মন্তব্য করেছেন, মানে সরকারের সমালোচনা করা আর এই সরকার আওয়ামী লীগের চাইতে খারাপ হওয়া, বা একটা টোন আছে কেউ হালকা হালকা বলা হচ্ছে আগেই ভালো ছিলাম, এটা বিভৎস কথা, এটা হতে পারে না। এখন বিএনপির মধ্যে এই কাজটা কেন হচ্ছে? বিএনপির একাধিক নেতা মাঝে মাঝেই এমন সব মন্তব্য করেছেন, একজন নেতা আওয়ামী লীগ সম্পর্কে এমন সব মন্তব্য করেছেন যেগুলো আসলে তার পার্টি স্ট্যান্সের সাথেই যায় না। এখন কেউ কেউ বলতে পারেন যে বিএনপি তার অভ্যন্তরীণ গণতন্ত্রকে নারিশ করছে, তারা এটা হতে দিচ্ছে, কিন্তু আমি এটা সঠিক হচ্ছে বলে মনে করি না। আবার কখনো কখনো এটা হতে পারে, আমি জানি না, নিশ্চিত নই, দলের কোনো দলের স্ট্র্যাটেজি থাকে যে সরকারকে খানিকটা চাপের মধ্যেও রাখা, কিন্তু সেটা জনাব মির্জা আব্বাসের মতো এত উচ্চ পর্যায়ের নেতা করাটা কিন্তু দলের সরাসরি স্ট্যান্ড হয়ে যায়। সো এটাকে যদি ওনার মাধ্যমে সেই চেষ্টা হয়ে থাকে, এটা একটা রং স্ট্র্যাটেজি বলে আমি মনে করি। জি, তাসিম খলিল, বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেছেন, অন্তর্বর্তী সরকার দেশের অবস্থা আরও খারাপ করে ফেলেছে। অন্তর্বর্তী সরকারের 8 জন উপদেষ্টা সীমাহীন দুর্নীতির প্রমাণ নিজের কাছে আছে বলে দাবি করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার একান্ত সচিব ABM আব্দুস সাত্তার। বিএনপি শীর্ষ নেতাদের এমন বক্তব্য আসলে কি ইঙ্গিত দেয়? তাদের হাতে যদি ধরে নিচ্ছি আমি প্রশ্ন করার স্বার্থে, যে বিভিন্ন উপদেষ্টাদের দুর্নীতি অনিয়মের প্রমাণ থাকে, তারা যদি ক্ষমতায় আসে তখন দুর্নীতির সাথে জড়িতদের আসলে বিচারের আওতায় আনা হবে, মানে অন্তর্বর্তী সরকারেরও বিচার করবে বিএনপি সরকার, এমন কোনো ইঙ্গিত কি বিএনপি আগে থেকে দিয়ে রাখছে কিনা? না, উনি প্রথমত যে কথাটা বলেছেন ওটা তো ওনার পার্টি থেকেই মানে ডিজোন করা হলো, বলা হলো যে এটা বিএনপির বক্তব্য না। আর উনি একজন সচেতন নাগরিক হিসেবে, এবং মনে হয় খুব ওয়েল ইনফর্মড একজন নাগরিক, কারণ মানে উনি কিন্তু একেবারে স্পেসিফিক্যালি 8 জনের কথা বলছেন এবং এটা প্রমাণ টমান সব আছে। তাহলে উনি বসে আছেন কেন? দুদকের কাছে যাচ্ছেন না কেন? গিয়ে সেখানে মানে দিচ্ছেন না কেন? এবং এই যে এক ধরনের কনফিউশন ক্রিয়েট করা, 8 জনের নাম্বার বললাম, নাম বললাম না, হ্যাঁ, ওনার উচিত ছিল যে একটা সংবাদ সম্মেলন করা বা ডিটেলসটা বলা,
আর অথবা তার একটা দুদকের কাছে যাওয়া। দুদক আমরা যতদূর জানি বর্তমানে স্বাধীনভাবেই কাজ করছে মোটামুটি, আইডিয়াল না এখনও, কিন্তু দুদকের তো স্বাধীনতাটা আছে। এবং যদি দেখা যায় যে না দুদক এই ধরনের প্রমাণ পাওয়ার পরেও সরকারের অসহযোগিতার কারণে কাজ করতে পারছে না, তাহলে আমাদের মতো সাংবাদিক যারা আছে আমরা খুবই মানে আগ্রহ নিয়ে আমরা এই ঘটনাগুলো জানার চেষ্টা করব। আর মির্জা আব্বাস যেটা বলেছেন এটা তো লজ্জাজনক। এটা উনি কিভাবে বলতে পারেন? আমরা যে একটা হাসিনা শাহীর যে মানে দুঃসহ যে সময়টা আমরা পার করে এসেছি, মানে খুবই নির্মম একটা সময় আমরা পার করে এসেছি, সেটা হলো 12টা বাজিয়েছিল হাসিনা আর ইউনূস সাহেবের সরকার 24টা বাজিয়েছে। এটা যিনি বলতে পারেন তিনি কি আজকের বাংলাদেশে আসলে রাজনীতি করার অধিকার রাখেন কিনা? মানে বিএনপিকে আসলে এই বক্তব্যগুলোর সাথে বিএনপি পার্টি হিসাবে কতটা তারা এটাকে করে, এটা বিএনপিকে আসলে এখন আমাদের কাছে ক্লিয়ার করতে হবে। ইউনূস সাহেবের সমালোচনা মনে হয় আমিও অনেক করি, জাহেদ ভাইও অনেক করেন, হ্যাঁ, কিন্তু তারপরেও কিন্তু আমাদের মনে রাখতে হবে যে এই সরকারটা গণ অভ্যুত্থানের সরকার। এই বাংলাদেশের এটা নির্বাচিত সরকার না, কিন্তু তারপরেও বাংলাদেশের ওভারওয়েলমিং গণতন্ত্রকামী মানুষের সমর্থন নিয়ে এই সরকারটা এসেছে। এবং আমরা যে আজকে প্রকাশ্যে এখানে ঢাকা শহরে দাঁড়িয়ে একটা টিভি স্টুডিওতে দাঁড়িয়ে আমরা সরকারের সমালোচনা করছি, এটা তো আনবিলিভেবল, মানে আনইমাজিনেবল ছিল এই মাত্র 1 বছর আগেও না। সরকারের বিরুদ্ধে আপনি কোনো কথাই বলতে পারতেন না। তো সব কিছু মিলিয়ে মির্জা আব্বাস যে ধরনের কথাবার্তা বলছেন এটা অত্যন্ত অশ্লীল আমি মনে করব। এটা হলো গণ অভ্যুত্থানের যে স্পিরিট, এটার সাথে একেবারেই যায় না। এবং আমি আশা করব যে তার যে রাজনৈতিক দল বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, তারা তাদের অবস্থানটা এখানে ক্লিয়ার করবেন। এবং যেহেতু মির্জা আব্বাস বিএনপির স্ট্যান্ডিং কমিটির একজন সদস্য, তাকে পার্টির দিক থেকে কোনো ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হয় কিনা তার বিরুদ্ধে, এটাও আমরা আসলে দেখতে চাই। জি, আপনি যেহেতু বলছিলেন দুদক স্বাধীনভাবে কাজ করে, আজকে দুদকের একটা ঘটনা একটু তাসনিম খলিল আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। আজকে বগুড়ার শহীদ টিটু মিলনায়তনে দুদকের গণশুনানিতে প্রধান অতিথি ছিলেন দুদকের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন। আয়োজক ও প্রত্যক্ষদর্শীরা যেটা বলছেন যে সাধারণ মানুষের কাছ থেকে সরাসরি দুর্নীতির অভিযোগ শোনার জন্যই গণশুনানির আয়োজন করা হয়। এই জন্য সপ্তাহখানেক ধরে মাইকিং করে বিভিন্ন মাধ্যমে অভিযোগ জমা নেয় দুদক। এসব অভিযোগ নিয়ে আজ গণশুনানি শুরু হয়। সেই শুনানি চলাকালে বেলা 11:15টার দিকে দর্শক সারিতে থাকা সাখাওয়াত হোসেন মণ্ডল নামের এক ব্যক্তি সরাসরি অভিযোগ জানাতে চান, তবে সরাসরি অভিযোগ দেওয়ার সুযোগ নেই বলে জানিয়ে দেন দুদক কর্মকর্তারা। অভিযোগ দিতে না পেরে ক্ষোভে মঞ্চ লক্ষ্য করে জুতা নিক্ষেপ করেন সাখাওয়াত। অবশ্য সেই জুতা মঞ্চ পর্যন্ত পৌঁছায়নি। তাৎক্ষণিক ওই ব্যক্তিকে অনুষ্ঠান স্থল থেকে বের করে দেওয়া হলেও পরে আবার অভিযোগ শোনার আশ্বাস দিয়ে দর্শক সারিতে বসিয়ে রাখা হয়। তবে শেষ পর্যন্ত তার অভিযোগ শুনানি না করেই অনুষ্ঠান শেষ করা যায়। এটা হচ্ছে ঘটনা 1। ওই অনুষ্ঠানে আরেকটি ঘটনা ঘটে। ঘটনা 2 হচ্ছে দুদকের অভ্যন্তরেও দুর্নীতি আছে এমন মন্তব্য করে গণশুনানিতে দুদকের প্রধান অতিথি দুদকের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন বলেন যে বগুড়ার সন্তান প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খ্যাতি ছিল তিনি দুর্নীতিগ্রস্ত ছিলেন না, দুর্নীতি প্রশ্রয়ও দিতেন না। বগুড়াবাসী কখনো দুর্নীতিকে প্রশ্রয় দিবে না। তিনি বলেন দুদক কর্মকর্তারা কি করছেন সেদিকেও সবাইকে নজর রাখতে হবে যাতে কেউ দুর্নীতিগ্রস্ত হয়ে না পড়েন। দুদক স্বাধীন প্রতিষ্ঠান, যিনি জুতা নিক্ষেপ করলেন তার রাগের স্বাধীনতা তো আছে নিশ্চয়ই। আর দুদক চেয়ারম্যান জিয়াউর রহমানের খ্যাতির কথা বলার স্বাধীনতাও রাখেন কিনা সেই প্রশ্নটিও করতে চাই। আমি মনে করি এটা একটি রাজনৈতিক বক্তব্য ছিল। প্রথম কথা হলো যে দুদক আমরা চাই স্বাধীন প্রতিষ্ঠান হোক, কিন্তু আমাদেরকে গত 15-16 বছরের ইতিহাসটাও মনে রাখতে হবে যে দুদককে বেসিক্যালি একটা রাজনৈতিক অস্ত্রে পরিণত করা হয়েছিল, বিশেষ করে মানে রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে। তো সেই কালচারটা থেকে বের হয়ে আসতে হলে তো কিছুটা সময় লাগবে। মানে বর্তমান সরকার, আমরা আশা করব যে তাদের যে আইডিয়ালি দুদকের যে স্বাধীনতা নিশ্চিত করার যে কাজগুলো, সংস্কারের কথাও কিছু চলছে এবং মানে ঐক্যমত্য কমিশনের সম্ভবত এই সংক্রান্ত সংস্কারও কিছুটা আলাপ হয়েছে। এটা একটা প্রসেসের অংশ। আর যেটা বললেন যে জুতা নিক্ষেপ করার ঘটনাটা, মানে থ্যাঙ্কফুলি জুতাটা কারো মাথায় লাগেনি, কিন্তু ঘটনা হলো যে হ্যাঁ, জুতা নিক্ষেপের স্বাধীনতা তো অবশ্যই আছে। এবং বাংলাদেশের মানুষ দুর্নীতি নিয়ে কতটা ফ্রাস্ট্রেটেড এটা কিন্তু একটা সাইন এটার। আমরা কিন্তু দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাই। আমরা কেউ বলছি না যে দুনিয়ার কোনো দেশেই কিন্তু 100% করাপশন ফ্রি কোথাও নাই, কিন্তু আমাদের তো নাভিশ্বাস উঠে গেছে যে প্রতিটা জায়গায় আমরা দুর্নীতির মুখোমুখি হচ্ছে এবং এটা একটা লাইফস্টাইলের অংশ হয়ে গেছে। আপনি যেখানেই যান না কেন,
আপনাকে কিন্তু দুর্নীতির মুখোমুখি হতে হচ্ছে এবং এটা একেবারে লাগাম ছাড়া অবস্থায় আছে। এই জন্য আমরা চাচ্ছি যে দুদক যেন স্বাধীনভাবে কাজ করতে পারে। সরকারের পক্ষ থেকে যেরকম সাপোর্টটা দরকার তাদেরকে দিতে হবে, সিভিল সোসাইটির পক্ষ থেকে যেরকম তাদেরকে সাপোর্ট করা দরকার সেটাও দিতে হবে, এবং অবশ্যই দুদককেও কিন্তু মানুষের আস্থা অর্জন করতে হবে। এখন একটা স্বাধীন প্রতিষ্ঠানের একজন প্রধান যখন বগুড়ার মতো একটা জায়গায় গিয়ে একজন রাজনৈতিক ব্যক্তি কতটা দুর্নীতিমুক্ত ছিলেন এই ব্যাপারে যখন উনি ব্যক্তিগতভাবে কিন্তু এটা বলতে পারেন, হ্যাঁ, কিন্তু উনি যখন দুদকের চেয়ারম্যান হিসাবে একটা পাবলিক শুনানিতে এই কথাটা বলছেন, আমার মনে হয় যে এই ধরনের রাজনৈতিক বক্তব্য পরিহার করা উচিত। জি, অপূর্ব জাহাঙ্গীর, সরকার প্রমাণ করেছে যে আসলে তারা নারীর সাথে নাই। আপনারা যদি 15 চান তাহলে 10 দিতে পারি, মানে এটা কি মাছের বাজারের দরাদরি? হোয়াট উই স দিস ওয়াজ এ বয়েজ ক্লাব, এবং এখানে পুরো চারকোনা জুড়ে সব পুরুষরা বসে আছেন এবং তারা ওখানে বসে নারীর ভাগ্য নির্ধারণ করছেন। কতগুলো বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক সামিনা লুৎফা। সরকার কি গত 1 বছরে নারীর সাথে ছিল? আচ্ছা, সরকার যদি নারীদের সাথে না থাকতো তাহলে আমাদের উপদেষ্টা পরিষদে তো এতজন নারী উপদেষ্টা থাকতো না। মানে উনি এই কথাটা বলেছেন আমি শুনেছি, কিন্তু উনি কোন সেন্সে বলেছেন আমি এটা এখনো পর্যন্ত বুঝতে পারছি না। উনি একটা উদাহরণ দিয়েছেন যে ঐক্যমত কমিশনের মিটিংগুলোতে দেখা যায় যে ওখানে নারী রিপ্রেজেন্টেশন নাই। ঠিক আছে, তো এটা তো পলিটিক্যাল পার্টিদের বলতে হবে, এটা সরকারকে বলে লাভটা কি? পলিটিক্যাল পার্টি যদি নারী নেত্রী নিয়ে না আসে, ফ্রন্টে না আসে, তাহলে এখানে অন্তর্বর্তীকালীন সরকার তো আর ইম্পোজ করে দিতে পারবে না যে আপনাকে নারী নেত্রী নিয়ে আসতে হবে। আচ্ছা, একটা প্রশ্ন আমি একটু শেষ করে নিই। না, মাঝখানে এই প্রশ্নটা করতে হবে, সরি আমি ইন্টারাপ্ট করছি। ধরেন চারকোনা যে ঐক্যমত্য কমিশনের বৈঠকের কথা বলছে, চারকোনা ধরেন এইটুকু তো রাজনৈতিক দলের, কিন্তু ওইটুকু কিন্তু সরকারের। ওখানে কি আমরা কোনো নারী দেখেছি? আচ্ছা, ওখানে যদি এই প্রবলেমটা থাকতো, ঐক্যমত কমিশন তো গঠন হয়েছে অনেক আগে, তাহলে তখন আমরা এই কথাটা শুনতাম। সরকারের তো এই নজির আছে যে কোনো কিছুতে চাপ হলে সরকার তো ঠিক করে দেয়। সরকার তো জনগণের কথায় অনেক কিছু সংশোধন করে। এই কথাটা মব তো দরকার নেই। আমার কথা হচ্ছে এই প্রশ্নটা ঐক্যমত কমিশনের কাজ যখন শেষের দিকে তখন আমরা বলতে পারছি, এটা যথেষ্ট মানুষের কনসার্ন থাকতেই পারে, দ্যাটস ফাইন। আমার কথা হচ্ছে এটা আগে বললে আগে সংশোধন করা যেত। আমার পয়েন্টটা হচ্ছে যে আমরা না শেষ পর্যন্ত এসে মানে আমরা প্রফেসর ইউনুসকে নিয়ে কথা বলছি আর কি, মানে যদি সরকার প্রধান হিসাবে ইয়ে করি, যে ভদ্রলোক তার সারা জীবন ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে কাজ করেছে। সো কোনোভাবে আমি এটা মানে আমাকে গিলালেও আমি বিশ্বাস করব না যে উনার সরকার নারী বিদ্বেষী একটা সরকার। এটা আমি কোনোভাবে, এটা সম্ভব না। আপনি সরকারে আছেন, আপনি বিশ্বাস করবেন কেন? না না, আমি সরকার তো অন্তর্বর্তীকালীন সরকার, সো আমাদের তো কিছু না কিছু ফ্রিডম তো থাকেই, সো আমি এটা বিশ্বাস করবও না। এখন কথা হচ্ছে যে এখানে দেখেন যে ইনসিডেন্টটা নিয়ে এই কথাটা হয় সেটা হচ্ছে নারী কমিশনের ইনসিডেন্টটা, তো রাইট? এখানে বারবার সরকারকে দোষ দেওয়া হয় যে সরকার কিছু বলো না। সরকার তো এখানে একটা নিউট্রাল পার্টি। সরকার এখানে কি করবে? সরকার তো কারো পক্ষপাতিত্ব নিবে না। সরকার তো নারী কমিশনকে ডিসমিসও করে দেয়নি। সেই কমিশনগুলোর কথা তো ঐক্যমত কমিশনে কিছুটা হলেও আলোচিত হয়েছে। কমিশন রিপোর্ট তো রয়েছে, পাবলিশড একটা রিপোর্ট। আমার কথা হচ্ছে যে এখানে সরকারকে পক্ষ নেওয়ার যে ব্যাপারটা করা হয় সবসময় দুই জায়গার থেকেই আপনি, কিন্তু সেখানে আমার মনে হয় না যে এখানে সরকারের মানে সরকার তো এখানে কোনো পক্ষপাতিত্ব করতে পারবেন না। আর ব্যাক টু ইয়োর কোশ্চেন, আপনি যেটা বললেন যে আমি কোনোভাবেই মনে করি না যে সরকার এখানে নারী বিদ্বেষী কোনো রোল। জি, এখানে একটু প্রশ্ন থেকে যায়, ঐক্যমত্য কমিশনের এই বৈঠকে নারী সংস্কার কমিশনের যে রিপোর্ট সেটি নিয়ে আলোচনা কি হয়েছিল অপূর্ব জাহাঙ্গীর? আমি যতদূর জানি কিছু মাত্রায় হয়েছে। সবগুলো কমিশনের যে সব রিপোর্ট নিয়ে আলোচনা হয়েছে তা তো না। এখানে কিছু জি, কমিশনের সদস্যরা যখন বলেছেন, ওপেনলি তারা অভিযোগ করেছেন যে তাদের বিরুদ্ধে যখন এক ধরনের আসলে সমালোচনা, ডিজিটাল মব, হুমকি দেওয়া হচ্ছিল, তখন সরকার তাদের পাশে ছিলেন না, সেই অভিযোগও কিন্তু করেছেন। সরকার পাশে থাকবে না কেন? সরকার কি ওন করে না এই কমিশনটাকে? সরকার কি বলেছে যে এই কমিশন বাদ? সরকার তো সেটা বলেনি। সরকার কেমন করে পাশে ছিল সেই প্রশ্নের উত্তর বাকি তাহলে আমার মনে হয় যে এই ডিসকাশনটা আসলে রাখা উচিত যে উনারা কিরকম ভাবে চাচ্ছেন সরকারকে পাশে থাকতে। ওই ডিসকাশনটা আসলে সরকার এই আলোচনা করব। আরো দুজন অতিথির কাছ থেকেও নিশ্চয়ই এই প্রশ্নের উত্তর জানতে চাইবো। রাজনীতিতে বিরতি নেই, একটু পরে ফিরে আলোচনায় আসছি। দর্শক দেখছেন রাজনীতি, আমাদের সঙ্গে তাসনিম খলিল আছেন। তাসনিম খলিল, এক আলোচনায় রাশেদা কে চৌধুরী বলেছেন বৈষম্য বিলোপ, বিচার ও সংস্কার এই তিন প্রত্যাশা নিয়ে গণ অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার গঠিত হয়, কিন্তু নারীকে বাদ দিয়ে ঐক্যমত্য কমিশন গঠন করা হয়েছে। বৈষম্য বিলোপের আশা এখন ঘুরে বাদি। অধ্যাপক সামিনা লুৎফা বলেছেন নারী রাজনীতিতে কিভাবে আসবে, তার ভাগ্য কি হবে, আসন কত পাবে, এসব আলোচনা করছেন পুরুষেরা। মাছের বাজারের মতো দর কষাকষি করে এসব নির্ধারণ করা হচ্ছে। সংসদে নারী আসন ও নির্বাচনে মনোনয়ন নিয়ে বিভিন্ন ব্যক্তির ক্ষোভের প্রতিক্রিয়ায় জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার বলেছেন
আমি অকপটে স্বীকার করছি আমরা ব্যর্থ হয়েছি, পুরুষতন্ত্র জয়ী হয়েছে। পুরুষতন্ত্র জয়ী হওয়ার কৃতিত্ব কি শুধু ধর্মভিত্তিক দলের নেতাদের, নাকি তথাকথিত লিবারেল রাজনৈতিক দল বলে যারা নিজেদের দাবি করেন তাদেরও কৃতিত্ব খানিকটা মানে তাদের প্রতিও যায় কিনা? নারীরা জুলাই অভ্যুত্থানে যখন পুরুষের প্রতিপক্ষ হিসেবে পথে নেমেছিল তখন কি আসলে কোটা হিসেবে নারীর উপস্থিতি বিবেচনা করা হয়েছিল? নারীরা তো এই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন, যেটা আমরা দেখেছি। হাজার হাজার নারী, ইভেন আমাদের অপূর্বর বস যে শফিকুল আলম কিন্তু ডিটেইলে লিখেছেন যে কিভাবে তিনি দেখলেন মানে জুলাই মাসের পুরোটা সময় হাজার হাজার নারী মিছিলের অগ্রভাগে ছিলেন কিন্তু, এবং তারাই এই অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন। এবং শুধু এই অভ্যুত্থানের না, আমরা যদি পুরা মানে শেখ হাসিনা শাহীর বিরুদ্ধে আমাদের সংগ্রামের ইতিহাসটা দেখি, সেখানে আমরা সানজিদা ইসলাম তুলির মতো মানুষদেরকে দেখব। সেখানে বিএনপির নিপুণ রয় চৌধুরী ছিলেন, একেবারে ফোরফ্রন্টে থেকে তারা লড়াই করেছেন। এবং আমি মনে করি যে বর্তমানে দুইটা দিক থেকে নারীদেরকে খুবই লেট ডাউন করা হচ্ছে। একটা তো হলো রাজনৈতিক দলগুলো, ঐক্যমত কমিশনের যে মিটিংগুলো হচ্ছে সেখানে আমরা নারীদের প্রতিনিধিত্ব দেখতে পাই না কেন? মানে এইখানে তো প্রতিটা রাজনৈতিক দলের, একমাত্র এনসিপি থেকে সম্ভবত তাসনিম জারা সেখানে উপস্থিত থাকেন, কিন্তু সেখানে কিন্তু বিএনপির কি উচিত ছিল না তাদের প্রতিনিধি দলে অন্তত একজন বা দুইজন করে নারী সদস্য অন্তর্ভুক্ত করা? জামাতে ইসলামের উচিত ছিল অন্যান্য যে বামপন্থী দল যারা তথাকথিত প্রগতিশীলতার বিশ্বাসী, তারা কেন নারী প্রতিনিধি পাঠাচ্ছেন না ঐক্যমত্য কমিশনের যে মিটিংগুলো আছে এখানে? আর সরকারের একটা ব্যর্থতা আমি বলবো যে নারী সংস্কার কমিশন কিন্তু এই সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের করা কমিশন, এবং এরপরে কিন্তু আমরা যখন কমিশনের রিপোর্টটা পাবলিশ করা হলো, আপনি যদি আন্তর্জাতিকভাবে দেখেন, এটা শুধুমাত্র কিন্তু বাংলাদেশের বিষয় না, পাকিস্তান থেকে, ইন্ডিয়া থেকে, তিউনিসিয়া থেকে, আমি কমিশনের সদস্যদের সাথে কথা বলে যেটা জেনেছি, সবাই কিন্তু আমাদের দেশের নারী সংস্কার কমিশনের যে রিপোর্টটা, এটা সবাই খুব মনোযোগ দিয়ে পড়েছে এবং এপ্রিশিয়েট করেছে। মানে দুই একটা পয়েন্ট যেটা ছিল, ধরেন যৌনকর্মীদের শ্রমিক অধিকার, শ্রম অধিকার দেওয়া, এই ধরনের কয়েকটা পয়েন্ট ছাড়া কিন্তু খুবই প্রোগ্রেসিভ একটা রিপোর্ট ছিল। এবং এটা এপ্রিশিয়েট আমাদের নিজেদের সরকারই তো করতে পারলো না। আমরা কিন্তু যেখানে নারী সংস্কার কমিশনের কিন্তু যে রেকমেন্ডেশনসগুলো ছিল সেখানে কিন্তু দুইটা ভাগ আছে। একটা হলো যে এই সরকারের আমলেই এই সংস্কারগুলো করে ফেলা যায়, আর আরেকটা হলো পরবর্তী যে সরকারটা, ইলেক্টেড গভর্নমেন্টটা যারা আসবে তারা এই সংস্কারগুলো করতে পারে। এখন পর্যন্ত কি একটা রেকমেন্ডেশন এই সরকার করেছে? যেটা অপূর্ব জাহাঙ্গীর যেটা বলছিলেন যে তাদের আসলে দোষটা কোথায়, আমি বলবো যে এটাই এখানে, যে নারী সংস্কার কমিশন এই সরকারের জন্য যে রেকমেন্ডেশনসগুলো দিয়েছে তার একটাও কেন রিয়েলাইজ করা হলো না? এটা তো শুধুমাত্র ঐক্যমত্য কমিশনের ব্যাপার না, এখানে যে কাজগুলো এখনই করে ফেলা যেত। এবং এটা একটা বিশাল রিপোর্ট, অত্যন্ত প্রোগ্রেসিভ একটা রিপোর্ট। সাউথ এশিয়ার হিসাব যদি করি, আমি প্রথমত অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানাই যে এইরকম একটা মডার্ন নারী সংস্কার কমিশন গঠন করেছেন, তাদেরকে কাজ করার সুযোগ দিয়েছেন, এবং তাদেরকে নিন্দা জানাই যে এইরকম একটা ভালো রিপোর্টের ভালো রেকমেন্ডেশনগুলা ক্যারি আউট করার মতো সাহস ওনারা দেখাতে পারেননি। ধন্যবাদ এবং নিন্দা। ডাক্তার জাহিদুর রহমান, ৫৪ বছর পর স্বাধীনতার পক্ষে বিপক্ষে বলে বিভক্তি সৃষ্টি কাম্য নয় বলেছেন সালাউদ্দিন আহমদ। এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন ৭১-এর পক্ষে না বিপক্ষে এর ভিত্তিতে রাজনীতি গ্রহণ করতে কেউ আগ্রহী নয়। অনেকটা একই সুর বিএনপি এবং এনসিপির। মুক্তিযুদ্ধের চেতনা বিক্রির মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিভক্তি সৃষ্টি করা হয়েছে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশের স্বাধীনতার পক্ষে বিপক্ষে এই বক্তব্য দিয়ে ঐক্যবদ্ধ জাতিকে বিভক্ত করা আমাদের কাম্য হতে পারে না। আমরা কেউ এই স্বাধীনতার ৫৪ বছর পর এটা কামনা করতে পারি না। তিনি বলেছেন যে বাংলাদেশের সব মানুষ মুক্তিযুদ্ধকে ধারণ করেছে, মুক্তিযুদ্ধে সবাই সশস্ত্র সংগ্রামে না থাকলেও মানসিকভাবে মুক্তিযুদ্ধের পক্ষে ছিল এবং দেশের সব মানুষের স্বাধীনতার পক্ষে ছিল। সালাউদ্দিন সাহেব আরও বললেন যে স্বাধীনতার বিপক্ষে ছিল বলে যাদের আমরা বিভক্ত করতে চাই, তাদের মধ্যেও দেশের স্বাধীনতার পর সেই স্বাধীনতাকে অস্বীকার করার মতো কোনো প্রকাশ্য মানসিকতা আমরা দেখিনি। যারা হয়তো দেশের স্বাধীনতাকে গ্রহণ করতে পারেনি তাদের মধ্যে কিছু ভিন্ন চিন্তা থাকতে পারে, কিন্তু সেরকম দুঃসাহস দেশে কেউ দেখায়নি যে স্বাধীনতাকে অস্বীকার করার মতো কোনো বিভক্তিমূলক বক্তব্য দিয়েছে, আজ পর্যন্ত আমরা দেখিনি।
অন্যদিকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা ৭১কে অতিক্রম করেছি এবং ২৪-এ পৌঁছেছি। ৭১-এর পক্ষে না বিপক্ষে এই বাইনারির উপর ভিত্তি করে তৈরি রাজনীতিকে গ্রহণ করতে কেউ আগ্রহী নয়। যারা এখনও এই পুরানো রাজনীতিকে ফিরিয়ে আনতে চায়, তারা দেশকে একটি অচল রাজনৈতিক কাঠামোতে ফিরিয়ে নিতে চায়। ডাক্তার জাহেদ, ২০২৫-এর হিসেব নিকেশগুলো কি এইরকমই কিনা? ধন্যবাদ। আচ্ছা, আমি জনাব সালাউদ্দিন আহমেদ যে বক্তব্য দিয়েছেন বিভক্ত করা, আমি যদি এভাবে বলি, গণতন্ত্র মানেই মানুষকে বিভক্ত করা, একদম প্লেইন অ্যান্ড সিম্পল স্টেটমেন্ট। ধরুন আমরা এটা সরিয়ে রাখি, সংস্কার ইস্যুতে এনসিপি কি বিভক্ত করছে না? বিএনপি কি বিভক্ত করছে না? বিভক্ত করছে। সাম পিপল মনে করে যে এগুলো হওয়া দরকার, বিএনপি একটা গ্রুপকে বলছে না তুমি আমার সাথে আসো, এগুলো দরকার নাই, এগুলো দরকার। গণতন্ত্র মানে তার যার ন্যারেটিভ মানুষের মধ্যে অ্যাস্টাবলিশ করা, এবং এটা এক ধরনের বিভক্তি তৈরি করার মাধ্যমেই আপনি তার ভোট পান। আসলে প্রশ্ন হচ্ছে এই সোকল বিভক্তিটা কি আমাদের স্টেটের এক্সিস্টেন্সের জন্য বা আমাদের সোশ্যাল ফেব্রিক নষ্ট করার মতো কিনা, সেই প্রশ্ন। এখন মুক্তিযুদ্ধের চেতনা নামে আমাদের একটা সমস্যা হয়ে গেছে কি, আমরা যখন কেউ কোনো একটা জিনিস বাজেভাবে ব্যবহার করে, যেমন ধরুন আমি একটু এই প্রসঙ্গে বলি, ছাত্রলীগ যেহেতু অন্যায় অত্যাচার করেছে, গণরুম করেছে, পিটিয়েছে, খুন করেছে, তাই ছাত্র রাজনীতি হারাম, এটা করা যাবে না, ভয় পেয়ে গেছে, নতুন যদি আসে একই হয়। তো আমি তো যদি পাল্টা বলি, তাহলে তো ভাই রাজনীতিটাই হারাম করে দেওয়া উচিত, কারণ আওয়ামী লীগ এই দেশটাকে শেষ করে ফেলছে। সুতরাং ডক্টর ইউনূস সরকার 5 বছর নয়, যে 5 বছর বলছে, এটা 50 বছর থাকুক, আমাদের এই ক্যাম্পেইন করা উচিত, কারণ রাজনীতিবিদরা খারাপ করেছে, আওয়ামী লীগ খারাপ করেছে। সমস্যা হচ্ছে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনাকে তার ফ্যাসিজম কায়েমের একটা টুলে পরিণত করেছিল 18 সাল পর্যন্ত। আমি কিন্তু একটা ব্যারিয়ার দেই, 18 পর আওয়ামী লীগ আর ফ্যাসিস্ট ছিল, সে মাফিয়া হয়ে গেছে। ওই পর্যন্ত সে ওটাকে ওইভাবে ব্যবহার করেছে যেটা দিয়ে অন্যের গণতান্ত্রিক অধিকার হরণ করেছে। কিন্তু কেউ যদি রাজনীতি করে, এবং সালাউদ্দিন সাহেব যেভাবে বললেন আমি খুবই ডিসঅ্যাগ্রি করি, যে কেউ যদি ওটা করে থাকে পরে বিরোধিতা না করুক, কিন্তু তারা আজও যদি কিন্তু দেন, আমি একদম আমিরের কথা বলছি, জামায়াতের আমিরের দুটো উক্তি আমি একটু যোগ করি। উনি লন্ডনে বলেছিলেন ৭১ সালে জামায়াত ইসলাম যদি ভুল করে থাকে এবং সেটা যদি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়, তবে আমরা ক্ষমা চাইব। অক্ষরে অক্ষরে এটা বলেছে। এই কথাটা আমি অনেকবার বলি বলে আমার মুখস্থ হয়ে গেছে। তার কিছুদিন আগে আরেকটা শোতে তাকে জিজ্ঞেস করা হয়েছিল ৭১-এর অপরাধের জন্য, উনি ৪৭ থেকে আজ পর্যন্ত যত ভুল, মানে এটাকে ডাইলিউট করছেন। তো যে দলটা এইটুকু সৎসাহস, তার ফৌজদারি অপরাধের আলাপ করছি না, আমি তাত্ত্বিকভাবে ধরে নিলাম তার ফৌজদারি অপরাধ নাই, তর্কের খাতিরে যদিও আছে, আমি সরিয়ে রাখি, তারা যে পাকিস্তান মিলিটারি এখানে যে ভয়াবহ মানবাধিকার লঙ্ঘন করে যুদ্ধাপরাধ করে পাকিস্তানকে সোকল্ড একত্রে রাখার চেষ্টা করেছে, তাকে তো রাজনৈতিকভাবে সমর্থন দিয়েছেন, দেননি? যদি সেটা হয়ে থাকে, তারা এই দেশে এখন দ্বিতীয় গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলে পরিণত হয়েছেন ঘটনাচক্রে, তো এটা ইস্যু হবে না? এটা হতে হবে। তো বাংলাদেশে একটা দল রাজনীতি করছে যে ক্ষমতায় যেতে চায়, যে এই দেশের অস্তিত্ব চায় নাই, যে এই দেশের জন্ম চায় নাই, এবং সেটার জন্য এখন সে রিপেন্টেন্ট না, প্রকাশ্যে সে বলে নাই আমরা পাকিস্তানের ক্ষমা চাই। পাকিস্তান তো দিনের শেষে এখন অন্য দেশের মানুষ, কিন্তু এরা তো এই মাটির সন্তান, এরা তো এটা বলেন নাই। সুতরাং আমি মনে করি যে বাইনারির কথা জনাব নাহিদ ইসলামও বলছেন, উনি খুব ভুল বলছেন। এটা রাদার আমরা দেখেছি জামায়াত ইসলামী এবং ছাত্র শিবির 24 দিয়ে ৭১ ঢেকে দেওয়ার একটা চেষ্টা তারা করার চেষ্টা করেছিলেন। জনাব নাহিদ কিভাবে এর মধ্যে ঢুকলেন আমি জানি না। তাদের মনে রাখা উচিত হবে, তরুণদের কথা বলছেন, আমি আপনাকে একটা তথ্য দেই। ওই যে আওয়ামী লীগ, আপনি জানেন আওয়ামী লীগের যখন নিষিদ্ধকরণ চলছিল, তখন স্লোগান হয়েছিল গোলাম আজমের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, তারপরে নিজামির বাংলায় বৈষম্যের ঠাঁই নেই। তোর ইয়াংরাই ফেসবুকে লিখছে, ওদের কি বাংলা ছিল? ওদের তো পূর্ব পাকিস্তান ছিল। এবার জনাব তাহের যখন বলছেন ঘোষণাপত্র ঠিক হয় নাই, এই ইয়াংরাই লিখছেন যে হ্যাঁ ঘোষণাপত্রে বাংলাদেশ লেখা হচ্ছে, এটা পূর্ব পাকিস্তান লিখলে ভালো হতো। সো তরুণরাও না মুক্তিযুদ্ধ থেকে সরে গেছে, এটা একেবারে ভুল পারসেপশন। এবং আমি আবারও বলি, প্রত্যেকটা জিনিস রাজনৈতিক ইস্যু হতে পারে। আবারও বলি, কোনো রাজনৈতিক ইস্যুকে আপনি ফ্যাসিজম কায়েম করার জন্য বা অন্যের মানবাধিকার লঙ্ঘনের জন্য ব্যবহার করতে পারবেন না। দ্যাটস দ্য মেইন ইস্যু। এটা মুক্তিযুদ্ধের চেতনা হোক, এটা ধর্মীয় চেতনা হোক, কোনো কিছু দিয়ে আপনি আসলে অন্যের অধিকার হরণ করতে পারবেন না, কিন্তু আপনি রাজনীতি করতে পারবেন। জি, আজকে আবাসিক হলে ছাত্র রাজনীতি বন্ধ এবং ডাকসু নির্বাচনে ছাত্র সংগঠনগুলোর সাথে বৈঠকে বসেছিল ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন, তাসিম খলিল। আজকে বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল ক্লাসরুমে বৈঠকটি হয়। তো বৈঠকের আগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমদ জানান, সম অধিকারের ভিত্তিতে সবাই যেন হলে শান্তিপূর্ণভাবে ডাকসু কেন্দ্রিক কর্মসূচি চালিয়ে যেতে পারে, সেই লক্ষ্যে এই বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
রুদ্ধদ্বার আলোচনা শুরুর কিছুক্ষণের মধ্যে ছাত্র শিবিরের উপস্থিতিকে কারণ দেখিয়ে সভা বর্জন করে বামপন্থী সংগঠনগুলো। তারা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে গুপ্ত কার্যক্রমের অভিযোগ তোলেন এবং 1971 সালে মুক্তিযুদ্ধে সংগঠনটির অবস্থানের প্রতিবাদ জানান এবং আবাসিক হল একাডেমিক ক্ষেত্রে রাজনৈতিক কাঠামো চায় না বলে মতামত জানিয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বাকচা। সেই হচ্ছে মিটিংয়ের সারমর্ম। মুক্তিযুদ্ধের চেতনা বিক্রির মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিভক্তি সৃষ্টি হচ্ছে, এটি যখন দুটি দলের শীর্ষ পর্যায় থেকে আসে এবং আমরা যখন দেখি যে বামপন্থী ছাত্র সংগঠনগুলো বিশ্ববিদ্যালয়ের মিটিংয়ে আসলে ছাত্র শিবির কেন সেটা কারণ দেখে সভা বর্জন করে, আসলে এই বিভক্তি বিলোপের চেষ্টা কতটা কার্যকর হবে নাকি বিলোপের চেষ্টা করা উচিত, কোথায় 2025-এ আমরা দেখুন এই যে 71 থেকে 24 যেটা, এটা কিন্তু আমাদের একই সংগ্রামের অংশ। আমরা কোনোভাবে এটাকে বিভক্তিমূলক কোনো পদক্ষেপ হিসেবে দেখতে পারি না। আমাদেরকে মনে রাখতে হবে যে 71-এ আমাদের বাঙালি বা বাংলাদেশিদের যে সংগ্রামটা ছিল সেটা কিন্তু শুরু হয়েছিল গণতন্ত্রের জন্য এক নাম্বার, আর আরেকটা ছিল একটা প্রধানতম এলিমেন্ট সেখানে ছিল বৈষম্যর বিরোধিতা। যে পূর্ব পাকিস্তানের লোকজনরা একটু বেশি এলিট, 22 পরিবারের যে এক্সপ্লয়টেশন পূর্ব পাকিস্তানিদের উপর, সেটার বিরুদ্ধেই কিন্তু আমাদের সংগ্রামটা শুরু হয়েছিল। তো এই যে বৈষম্যর বিরোধিতা করে কিন্তু আমরা একটা নতুন দেশের অভ্যুদয় ঘটিয়েছি না। তারপরে আরেকটা ছিল সামরিকতন্ত্র। আমরা কি চাই নাকি যে আমাদের নিজেদের দেশের সেনাবাহিনী, রাষ্ট্রীয় বাহিনী, পুলিশ বাহিনী আমাদের উপরে নিপীড়ন করবে? এটা তো আমরা চাই না। যেটা 24-এ গিয়ে আমরা একটা অভ্যুত্থানের মাধ্যমে হাসিনা শাহীর পতন ঘটিয়েছি। আমি বারে বারে আগেও বলেছি যে হাসিনার একটা সাফল্য ছিল যে বাংলাদেশের পাকিস্তানিকরণ কিন্তু তার হাত দিয়েই হয়েছে। যে সামরিক বাহিনীর উপরে, রাষ্ট্রীয় গোয়েন্দা বাহিনীগুলোর উপরে তার যে ওভার রিলায়েন্স এবং নিজের দেশের মানুষের বিরুদ্ধে এক ধরনের অঘোষিত যুদ্ধ তারা চালিয়ে গেছেন। আমাদের এই 24-এর যে গণ অভ্যুত্থান, তো সেটার সাথে 71-এর আসলে অমিলটা কোথায়? আমি তো দেখি যে এটা একটা কন্টিনিউয়েশন। তো এদিক থেকে শুধু জামাত শিবির না, কিন্তু যারাই বাংলাদেশের গণতন্ত্রের বিরুদ্ধে, যারাই বাংলাদেশে মানুষের বৈষম্য বিরোধী যে সংগ্রাম আমাদের সেটার বিরুদ্ধে, তারাই তো আসলে বাইনারির অপর দিকে থাকবেন, মানে গণতন্ত্রকামীদের বিরুদ্ধে থাকবেন। হ্যাঁ, আর জামাত শিবির এখন এক্স্যাক্টলি আসলে কি কাজটা করতে যাচ্ছে এটা একটা মিস্ট্রি। তারা যেহেতু তাদের রাজনীতিটা অনেকটাই গুপ্ত, তো আমরা আসলে বুঝতেও পারি না যে তাদের লক্ষ্য এবং উদ্দেশ্যটা কি। আমি খুবই যেটা আশঙ্কার দিকটা দেখি যে আমরা কিন্তু এক সময় দেখেছি যে ক্যাম্পাসগুলোতে, বিশেষ করে যখন জামাত বিএনপির সাথে কিন্তু কোয়ালিশন গভর্নমেন্টে ছিল, তখনও কিন্তু আমরা দেখেছি যে ক্যাম্পাসগুলোতে ভয়াবহ ধরনের সহিংসতা হয়েছে। রক কাটার তো একটা বিশাল বড় ইতিহাস আছে এবং তারপরে যেটা একটা কন্টিনিউশন আমরা দেখেছি ছাত্রলীগের হাতে হাতুড়ি বাহিনী, হেলমেট বাহিনী, এর আগে কিন্তু রক কাটা বাহিনীর কথা আমরা শুনেছিলাম। তো এখনকার যে ক্যাম্পাসগুলোতে জামাতের এক ধরনের গুপ্ত কার্যক্রম যেটা তারা চালানোর চেষ্টা করছে এবং বিরাজনীতিকরণের একটা চেষ্টা, প্রতিটা ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে দিতে হবে। কেন করে দিতে হবে এটা কিন্তু তারা কেউ বলছে না। মানে ঠিক কী কারণে বাংলাদেশের ক্যাম্পাসগুলোতে রাজনীতি করা যাবে না আমরা ফিক্স করার চেষ্টা করতে পারি যে হ্যাঁ, গণরূপের সমস্যা বা নির্যাতনের যে সমস্যা, এগুলো আমরা ফিক্স করার চেষ্টা করতে পারি। যদি গণতান্ত্রিক ক্যাম্পাস আমরা প্রতিষ্ঠা করতে পারি, তাহলে অবশ্যই ছাত্রছাত্রীদের, শিক্ষার্থীদের অধিকারটাই তখন মূল বিষয় হয়ে থাকবে। সেই রাজনীতিটাই আমরা দেখছি যে বিশেষ একটা সংগঠন, ছাত্র সংগঠনের পক্ষ থেকে এটা একেবারেই বিলীন করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। জি, তাসনিম খলিল, অস্ত্রের চেয়ে এআই ও সোশ্যাল মিডিয়ার অপব্যবহার মারাত্মক চ্যালেঞ্জ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন সিইসি। তিনি বলেছেন, পেশাদার সাংবাদিকেরা নির্বাচনকে সুষ্ঠু ও জবাবদিহিমূলক করার জন্য ভূমিকা রাখবেন, এটা ভালো দিক, কিন্তু যারা ফেসবুক সাংবাদিক হয়েছেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে বিভিন্ন খণ্ডিত বক্তব্য প্রকাশ করেন, তাদের বিরুদ্ধে কি করা যায় আমরা ভেবে দেখছি। আগামী নির্বাচনে এআই ও সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্স কি আসলেই টেনশনের কারণ বলে আপনি মনে করেন কিনা? এটা নিয়ে আসলে শুধুমাত্র বাংলাদেশে না, পৃথিবীর প্রতিটা দেশেই কিন্তু এআই একটা সমস্যা হয়ে দাঁড়াচ্ছে যখন এআইটাকে প্রোপাগান্ডা হিসেবে ব্যবহার করা হয়। এবং এআই এর বাইরেও আপনি যেটা দেখবেন যে মানে হাসিনা শাহীর আমলে আমরা যেটা সমস্যা যেটা দেখেছি ডেভেলপ করেছে, সেটা হলো যে বাংলাদেশের মানুষ বর্তমানে মানে মেইন স্ট্রিম লিগেসি মিডিয়া যেটা, যেমন টিভি চ্যানেল বা নিউজ পেপার, এগুলোর উপর একেবারেই বিশ্বাস হারিয়ে ফেলেছেন
এবং যে কারণে কিন্তু একটা নতুন একটা স্পেস ক্রিয়েট হয়েছে যেখানে আপনি যা ইচ্ছা তাই বলতে পারবেন, এবং আপনি যে যত বেশি অঙ্গভঙ্গি করে, যে যত বেশি চিৎকার করে, যে যত বেশি অশ্লীলতার মাধ্যমে কথা বলবে, মানুষ তার কথাটাই বেশি শুনবে। এবং এইটা থেকে উত্তরণের উপায় আমাদেরকে বের করতে হবে। এটার জন্য আমাদের আসলে সবাইকে একসাথে বসতে হবে। এখানে কিন্তু মিডিয়া সংস্কার কমিশনের কথা, আমি যেহেতু অপূর্ব জাহাঙ্গীর যেহেতু আছেন, তাকে ওনাকে একটু সমালোচনা করে নিই। মিডিয়া সংস্কার কমিশনের যে রেকমেন্ডেশনসগুলো ছিল সেগুলোও কিন্তু আমরা দেখলাম যে সরকার থেকে ওইভাবে রিয়েলাইজেশনের দিকে না নেওয়া হয় নাই, ক্যারি আউট করা হয় নাই। আমরা আশা করব যে এই যে বাকি কয়েকটা দিন, এআই নিয়েও কিন্তু ওইখানে কিছু কথা ছিল, এই বাকি যে কয়েকটা মাস ওনারা আছেন ওনারা শক্ত কিছু পদক্ষেপ নেবেন, আমি এটাই আশা করব। জি, অপূর্ব জাহাঙ্গীর, কলকাতায় পার্টি অফিস করেছে আওয়ামী লীগ। বিবিসির এক প্রতিবেদন থেকে আমরা এরকম তথ্য জেনেছি। আওয়ামী লীগের দেশের বাইরের কার্যক্রম অন্তর্বর্তী সরকার পর্যবেক্ষণে রয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন আওয়ামী লীগের কার্যক্রম ব্যান করা হয়েছে বাংলাদেশে, তারা বাইরে কি করছে অবশ্যই আমরা মনিটরিং করছি। তারা যদি বাংলাদেশের বাইরে থেকে এমন কোনো অ্যাক্টিভিটিস করে আমাদের এখানে ইনস্টেবিলিটি ক্রিয়েট করতে চায়, অবশ্যই আমরা এটা মনিটর করছি, আমরা দেখছি। এ বিষয়ে আরও কনক্রিট ইনফরমেশন পাওয়া গেলে আমরা আপনাদের জানাতে পারবো। প্রথম প্রশ্ন, দেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, দলটি যদি ভারতে বসে অফিস নিয়ে কার্যক্রম শুরু করে তাহলে সরকারের আসলে কি করার আছে? এই নিয়ে আপনারা কি ভারতের সাথে কোনো কথা বলবেন কিনা? প্রশ্ন 2, দেশের ভিতরে যারা আছে তাদের কিভাবে পর্যবেক্ষণে রাখছে সরকার? দেশের ভিতরে বিভিন্ন ঘটনায় আওয়ামী লীগের সম্পৃক্ততার কথা বলতে শুনি, সরকারকে শুনি, অন্যরাও বলে দেশের ভিতরে আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রশিক্ষণও দেওয়া হয়, সেই অভিযোগও আমরা শুনি। কিভাবে মনিটর করছে সরকার? ধন্যবাদ। আমি আপনার কোশ্চেনটা অ্যান্সার করার আগে আমি তাসিম খলিল ভাইয়ের সাথে একটা জিনিস একটু বলে নেই। সেটা হচ্ছে যে উনি বলেছেন যে নারী কমিশনের রিপোর্টগুলো ক্যারি আউট এখনও পর্যন্ত হয়নি। আপনি লাস্টে বললেন যে এখনও 6 মাস সময় আছে। আমরাও আশা করি যে এর মধ্যে মিডিয়া কমিশন বলেন, নারী কমিশন বলেন, যেগুলো রিপোর্টগুলো আছে ওগুলো হয়তো যেগুলো এই সরকার করে যেতে পারবে ওগুলো করে যাবে। ব্যাক টু ইয়োর কোয়েশ্চেন, আমার কাছে মনে হয় এটা তো ভারতের প্রেস্টিজ ইস্যু। দেখেন, আওয়ামী লীগের কার্যক্রম লাস্ট 15 বছর এবং জুলাইতে, স্পেশালি জুলাইতে যা হয়েছে এটা তো ইউনাইটেড নেশনস দ্বারা সিলমারা, যদি আমি এভাবে করি। তাহলে ভারতের মতো একটা দেশে কিভাবে এটাকে আপনি পলিটিক্যাল পার্টি বলবেন কিনা এখন, বা বলতে পারবেন কিনা সেটারও যেমন একটা বক্তব্যের জায়গা আছে। এরকম একটা কাণ্ড ঘটানোর পর তারা যদি ওপেনলি কলকাতায় অফিস খুলেও, এটা তো আমার কাছে মনে হয় যে মানে ভারতের নিজের স্বার্থের জন্য ভারতের এটা মানে এই কোনো একটা অবস্থান নেওয়া যেতে পারে। আমরা আমাদের এন্ড থেকে হয়তো ভবিষ্যতে ভারতের সাথে এই বিষয়ে কথা হবে কি হবে না সেটা ভবিষ্যৎ বলবে, কিন্তু আমি পার্সোনালি যেভাবে দেখছি যে এটা ভারতের জন্য অত্যন্ত প্রেস্টিজ ইস্যু এবং ভারতের উচিত হবে এটা ট্যাকেল করা, যে এখানে এরকম একটা সংগঠন কলকাতায় কীভাবে অফিস খুলে। ডাক্তার জাহিদ, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজিদ জয় বলেছেন আওয়ামী লীগের যা কিছু ক্ষমা চাওয়া অনুশোচনা সব জনগণের কাছে, আওয়ামী লীগ এগুলো জনগণের সাথে বোঝাপড়া করবে, কোনো এনজিও থেকে ধরে আনা কিছু লোকজন ক্ষমতা দখল করেছে তাদের কাছে নয়। সাবেক প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেছেন 5 আগস্টকে ঘিরে যদি কোনো অনুশোচনা বা ক্ষমা চাওয়ার বিষয় থাকে তাহলে সেটা বাংলাদেশের জনগণের সঙ্গে বুঝবে আওয়ামী লীগ, যখন স্বাভাবিক রাজনৈতিক কার্যক্রম চালাতে পারবে তখনই বিবেচনা করা হবে। আওয়ামী লীগ দেশে এসে জনগণের কাছে ক্ষমা চাইবে, এমনটা তারা মিন করেছেন কিনা? ক্ষমা চাওয়া বা জুলাই গণহত্যার জন্য দুঃখ প্রকাশের সুযোগ দিতে আওয়ামী লীগকে স্বাভাবিকভাবে রাজনীতি ফিরতে দেওয়া উচিত বলে আপনি মনে করছেন কিনা, বা বাংলাদেশের জনগণ সেই সুযোগ দিবে কিনা? ধন্যবাদ। তার আগে অপূর্ব জাহাঙ্গীরের লাস্ট মন্তব্যটা নিয়ে আমার একটা কথা আছে, মানে খানিকটা সরি এভাবে বলার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর মতো বক্তব্য হয়ে গেল। মানে ভারতের সদিচ্ছা হোক, ভারত শেখ হাসিনাকে তাদের অফিস বন্ধ করে দিক, বাংলাদেশ স্ট্রেইট অ্যাওয়ে এটার প্রতিবাদ করা উচিত। আমি জানি যে উনি একটা পদে আছেন, তো ওনার পক্ষে বলা কঠিন। আমরা খুব স্পষ্টভাবে চাই ওরা বন্ধ করবে না, শেখ হাসিনাকে দেবে না, আমরা প্রথম দিন থেকে জানি, কিন্তু সরকার খুবই টাফভাবে, এমনকি প্রধান উপদেষ্টা স্বয়ং মোদির কাছে বলেছেন। সো এই বলাগুলো থাকতে হবে। আমি আরেকটা জিনিস যোগ করতে চাই, যে রিপোর্টে আমরা ওটা পেয়েছি, সেই রিপোর্টে আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতার নাম প্রকাশ করে কথা বলেছে যারা ভারতে আছেন। আমি আশা করি সরকারের উচিত হবে ওইসব নেতাকে চাওয়া, কারণ এরাও এখানে মামলায় আছে, তাদের নামে ওয়ারেন্ট আছে। সুতরাং শেখ হাসিনার সাথে সাথে আর যে নেতা ওখানে আছে, দরকার সরকারের আমাদেরও তো গোয়েন্দা তথ্য আছে, সেগুলো দিয়ে বের করার চেষ্টা কারা কারা ভারতে আছেন। শেখ হাসিনাকে না পাওয়া গেলে অন্য নেতাদেরকেও আনার জন্য চাপ দিতে হবে, এগুলো চালিয়ে যেতে হবে। দিক না দিক সেটা পরের আলোচনা। আওয়ামী লীগ প্রসঙ্গে, মানে আওয়ামী লীগ ক্ষমা কেন চাইবেন আমি ঠিক বুঝলাম না। জনাব আরাফাতের নেত্রী, ওনারা অনেকগুলো অডিও কল শুনেছি, মানে প্রায় অডিও কলে প্রতি 5 মিনিট পর পরই বলেন আমার কি অপরাধ,
মানে আমি আসলে ঠিক জানি না, মানে ওনার অপরাধ কি এটা উনিই জানেন না এখনো। ওনার দলের অন্য লোকজন বলছেন আমরা ক্ষমা, তাও কিন্তু যদি কিন্তু দিয়ে খানিকটা জামাতের আমিরের মতো, মানে ওনারা যারা এসব কাজ করেন তারা এভাবেই মনে হয় কথা বলেন। এরকম মানবতা বিরোধী অপরাধ করে গেলেন, আমরা তাদের কাছ থেকে কিছু দেখি না। এখন অহেতুক একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছেন। উল্টো বরং আমি বলবো কথার কথা, ওনারা এখনও বিচারাধীন, মানে তাদের বিচারের প্রসেসও শুরু হয় নাই, বিচারে নির্ধারিত হবে তারা দল হিসেবে থাকবেন কি থাকবেন না। ওনারা বরং সুযোগ দিলে ক্ষমা চাবো কিনা ভাবার চাইতে আগে ক্ষমা চেয়ে অ্যাপিল করব আমি সুযোগ পেতে পারি কিনা, সেটা হওয়া উচিত ছিল। লিস্ট যদি রিপেন্টেন্স থাকতো, রিমোর্স থাকতো, কিছুই দেখি না, নো ওয়ে। এবং এই দেশের মানুষের কাছে এই ঔদ্ধত্যগুলো অনেক বেশি খারাপ লেগেছে আমি মনে করি। আমি আশপাশে অনেক মানুষের সাথে যখন কথা বলি, শুধু টপ লেভেলের না, বাংলাদেশেও আমি ব্যক্তিগতভাবে কিছু কিছু আওয়ামী লীগের হার্ডকোর সাপোর্টার এখনও রয়ে গেছেন, আমি তাদের মধ্যেও দেখি যে তেমন কোনো রিমোর্স নেই। তো এটা তো সাধারণ মানুষের পছন্দ হবে না। জি, তাসনিম খলিল, আওয়ামী লীগের কর্মী সমর্থকদের নিয়ন্ত্রণ করা না গেলে আগামী নির্বাচন ঘিরে বিপর্যয় নেমে আসতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন এবি পার্টি চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। এই সময় ভোট ঘিরে আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে সরকারের কি ক্ষমতা আছে এমন প্রশ্ন রাখেন তিনি। আওয়ামী লীগ দেশের রাজনীতিতে যে অবস্থায় আছে তা দিয়ে আগামী নির্বাচনে তারা শঙ্কার কারণ হওয়ার মতো সামর্থ্য রাখে কিনা? কিছু কিছু জায়গায়, গোপালগঞ্জের মতো কিছু জায়গায় আওয়ামী লীগের এখনও একটা শক্ত অবস্থান আছে এবং সেটা খুবই চ্যালেঞ্জিং হবে। বাট এজ এ লার্জার পলিটিক্যাল পার্টি আওয়ামী লীগ তো আসলে তাদের নেত্রীকে নানি ডাকবে না ফুপু ডাকবে সেটা নিয়েই তারা বেশি চিন্তিত, আমি যেটা একটা অডিওর ক্লিপে শুনলাম। তো সেটার বাইরে গিয়ে যদি আমি একটা কথা বলি, আমি ওই ইন্ডিয়ার ব্যাপারটা একটু বলতে চাচ্ছি যে অপূর্ব জাহাঙ্গীর, আমি আশা করব যে আপনার সরকার আরও শক্ত অবস্থান নেবে। আপনাদের একজন ডিপ্লোম্যাট কয়েকদিন আগে একটা মোটামুটি আন্ডারটেকিংই দিয়েছেন যে বাংলাদেশের মাটি থেকে ভারত বিরোধী কার্যক্রম হবে না। আমরা এটাকে স্বাগত জানাই, কিন্তু একই সাথে আমরা ভারতের কাছে জানতে চাই যে আপনারা যে কিছু হলেই কয়েকদিন পর পর আমাদেরকে সেভেন সিস্টার্সের রেবেল গ্রুপদের নিয়ে কথা বলেন, যে জায়গায় আপনারা শেখ হাসিনার মতো একজন মানবতা বিরোধী অপরাধের সুপ্রিম কমান্ড রেসপন্সিবিলিটি যার আছে, তাকে আপনারা ভারতের রাষ্ট্রীয় অতিথি ভবনে আপনারা হোস্ট করছেন এবং সেখান থেকে তারা এখন শুনলাম যে কলকাতাতে তারা অফিসও করেছে, আমাদের বাচ্চাদেরকে রাস্তায় গুলি করে মারা হয়েছে। এরা কিন্তু হলো আন্তর্জাতিক মানবতা বিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত একটা রাজনৈতিক দল কিভাবে ভারতে অবস্থান করে, অফিস চালায়, এটার ব্যাপারে বাংলাদেশ সরকারকে শক্ত অবস্থান নিতে হবে এবং এর আগ পর্যন্ত ভারতের কাছ থেকে বাংলাদেশের মাটি থেকে ভারত বিরোধী কার্যক্রমের কোনো কথা যেন আমরা না শুনতে পাই, এটা আমরা সরকারের কাছ থেকে আশা করব। আর আরেকটা যেটা বলেছেন, হ্যাঁ, ইলেকশন যেটা হবে সেটা তো অবশ্যই একটা চ্যালেঞ্জিং ইলেকশন হবে, আমরা সবাই জানি মোটামুটি, কারণ এইখানে তো বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এমনিতেই খারাপ। এখানে শুধুমাত্র আপনি আওয়ামী লীগের কথা কেন বলছেন, এখানে বিএনপির মধ্যেও কিন্তু আমরা দেখেছি বিভিন্ন গ্রুপিং আছে, অনেককে বহিষ্কার করা হয়েছে, জামাতের সাথে বিএনপির একটা দ্বন্দ্ব আছে, এখানে মাঝখানে এনসিপির একটা বিষয় আছে। সো এটা খুবই চ্যালেঞ্জিং হবে। তবে আশা করব যে এটা এখন থেকেই যদি প্রস্তুতি নেওয়া হয়, বিশেষ করে ঝুঁকিপূর্ণ আসন এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো যদি আগে থেকে ঠিক করে ভালো করে মনিটরিং করা হয়, তাহলে কিছুটা হলেও হয়তো এটা লাঘব করা সম্ভব হবে। জি, একদম সময় শেষ, তারপরে অপূর্ব জাহাঙ্গীর একদম শেষ সময় ছোট করে উত্তর দিবেন, আপনি এমনিতেই প্রশ্ন উত্তর ছোট করেই দেন। জানতে চাই, ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে, তো অনেকেই কিন্তু বলছে সরকার শুধু একটা ঘোষণা দিয়ে রেখেছে, কিন্তু নির্বাচন আসলে ফেব্রুয়ারিতে হবে না, হবে মানে আমরা যদি এখনো এই বিষয়টা নিয়ে কথা বলি, তা আমার মনে হয় এটা একটা হাস্যকর পরিস্থিতিতে পরিণত হবে। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, অলরেডি ইলেকশন কমিশনও একটা কথা বলে দিয়েছে। আমার মনে হয় না এখান থেকে পিছপা হওয়ার কোনো কারণ আছে। সরকার কনফিডেন্ট ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, তবে রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, চলতে থাকবে। আগামী বৃহস্পতিবার রাত 9টায় আবারও দেখা হবে।